তাওয়াং পাহাড়ে ঘেরা এক নয়নাভিরাম সৌন্দর্যের আর এক নাম। এখানকার পাহাড়ি মানুষের সহজ সরল জীবনযাপন সমতলের সকলেরই নজর কাড়ে। এই পবিত্র পাহাড়েই রয়েছে পৃথিবীর দ্বিতীয় এবং ভারতবর্ষের বৃহত্তম তাওয়াং মনেস্টারি। তবে আজ আমরা যাব এই যাত্রার সবথেকে বেশি আকর্ষণ বুমলা পাস এবং মাধুরী লেকে। গুড মর্নিং, আমরা এই মুহূর্তে রয়েছি তাওয়াংয়ে। এই আমাদের তাওয়াংয়ের হোটেল। সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে। আমরা মুড়ি নিয়ে এসেছিলাম, এই যে শুধু সব মুড়ি খাচ্ছে। ও হচ্ছে সব জায়গায় মুড়ি ক্যারি করে, আমি খেয়ে নিই, আমি অত ঠেলে খেয়ে নিই। আচ্ছা, আর আজকে আমাদের বুমলা পাস ঘোরা আছে, গাড়ি আসবে। গাড়ি এখানে মোটামুটি 5,500 রেঞ্জের মধ্যে যে যায়, তো একটা গাড়ির জন্য 5 থেকে 6 জন মতো যাওয়া যায়। তো আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে আসবে। গাড়ির জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার দরকার হয় না, যে হোটেলে আপনি থাকবেন তাদের বলে তারাই অ্যারেঞ্জ করে দেবে। তো আজকে আমরা যাব নৈসর্গিক বুমলা পাসের সৌন্দর্য উপভোগ করতে। দেখতে থাকুন, দেখবে ওই জলটাকে। বুমলা পাস আর মাধুরী লেক দেখার জন্য এরকম গাড়ি বুক করতে হবে, লোকাল গাড়ি করতে হবে। তো পার গাড়ি লাগে হচ্ছে 5,500 টাকা করে, আর 5 জনই ট্রাভেল করতে পারে। জেনারেলি ইনোভাই দেয়। গাড়ি বুক করার জন্য হোটেল ওনারকে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আর সব জায়গাতে ফিক্সড রেট এটা 5,500। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব 35 কিলোমিটার। বেশ সকাল সকালই আমরা হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। যাত্রার শুরুতে আঁকা বাঁকা পাহাড়ি পথ, কিছুটা কুয়াশার চাদরে মোড়া। শহর থেকে বেরোনোর পর রাস্তার দুধারে শুধু লাল রঙের রডোডেনড্রনের দেখা মিলল। যত উপরে উঠছি রাস্তা আরও দুর্গম হতে লাগলো। প্রত্যেক বাঁকেই যেন সৃষ্টিকর্তা তার তুলির টানে একটি করে হ্রদের সৃষ্টি করেছে। এই দৃশ্য দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। এরপর প্রকৃতি আরও বেশি রুক্ষ। চারিদিকে কালো পাথর, আর তার উপর শ্বেত শুভ্র বরফ। যে বরফ দেখে যে কোনো বয়সের মনই যেন উৎফুল্লতায় ভরে যায়। একের পর এক বরফে ঢাকা পাহাড়, কখনো খুব কাছে, কখনো আবার অনতি দূরে মেঘের আড়ালে। মাধুরী লেক, এটা বুমলা। তবে পাহাড়ি পথেও সেনাবাহিনীর উপস্থিতি মনে করিয়ে দিচ্ছিল দেশের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা, কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং দেশ সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার কথা। বুমলা যাওয়ার পথে রাস্তায় বরফ দেখে আমরা আর কিছুতেই নিজেদের সামলাতে পারলাম না। গাড়ি থামিয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে বরফ ছোড়াছুড়ি করে নিলাম। বরফে যাচ্ছে, বরফের পাহাড়। বরফের পাহাড় দেখলে আমাদের একটা ছোট্ট ভাই আছে আবির, আমার ওর কথা মনে পড়ে। ওর খুব বরফের পাহাড় দেখার ইচ্ছা। ও ছোট তো, একটু বড় হোক তারপরে ও আসতে পারবে ওর বউকে নিয়ে। ওই জন্য বলছি যে না যেতে। অ্যাকচুয়ালি আমি উপরে পড়ে গেছিলাম, উপরে ঢুকে গেছিলাম একবারে। পরে দেখাও ভিডিওটা, ওই যে পাকে যাচ্ছে, এই যে যাচ্ছি আমি। এই শিবলিঙ্গটা দেখাবো, জাস্ট এই সুন্দর শিবলিঙ্গ বানিয়েছে। लोग कहते हैं कश्मीर जन्नत है, लेकिन मेरा दिल बोलता है अरुणाचल प्रदेश जन्नत है। বুমলা পাস তিব্বতের কোনা বা সোনা শহরের সাথে অরুণাচলের তাওয়াংয়ের সংযোগ সাধন করেছে। 1962 সালের চায়নার আগ্রাসন এবং এর পরিণতিতে সিনো ইন্ডিয়া যুদ্ধের 44 বছর পর, অর্থাৎ 2006 সালে স্থানীয় ব্যবসা বাণিজ্যের স্বার্থে এটি খুলে দেওয়া হয়। বছরের বেশিরভাগ সময়েই এই অঞ্চল চিরতুষারে ঢেকে থাকে, আর মনে করা হয় এই বুমলা পাস পৃথিবীর দুর্গম অফবিট পাসগুলির মধ্যে অন্যতম। ভারতের এরকম দুর্গম পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় মোট 77টি ব্যাটেল গ্রাউন্ড রয়েছে। ভারতীয় নাগরিকদের বর্ডার ট্যুরিজম,
স্থানীয় এলাকার অর্থনীতিতে বিকাশ ঘটাতে এবং নাগরিকদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে এই বুমলা পাসকে ভারত রণভূমি দর্শন ইনিশিয়েটিভের পার্ট বানানো হয়েছে। বুমলা পাস টিবেট আর ইন্ডিয়ান টেরিটরিকে কানেক্ট করে। তাওয়াং থেকে 1 ঘন্টা জার্নি করে এসে গেছি বুমলা পাসে। বুমলা পাস প্রায় তাওয়াং থেকে 35 কিলোমিটার মতো দূর। এখানে খুব হাওয়া দিচ্ছে। এই যে মাইটি হিমালয়া আর তার স্নো ক্যাপড মাউন্টেন দেখে দুর্ধর্ষ লাগছে, মনে হচ্ছে আমরা যে এত কষ্ট করে এসেছি। লেকগুলো রয়েছে, প্রতি পাকে একটা করে লেক রয়েছে, সেগুলো আরো শোভা বর্ধন করছে। একদম তাই, আর খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে কাছে তিব্বতের বর্ডার রয়েছে, আমরা হেঁটে এখন বর্ডারের দিকে এগিয়ে যাব। বাট খুব সুন্দর লাগছে এখানে। এই যে হচ্ছে বরফ জমে রয়েছে, এটা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি, কিন্তু তাও অনেক জায়গায় বরফ রয়েছে, চারিদিকে বরফ। এই তো বরফ 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 বরফ। এই যে বুমলা পাসে আমরা আসছি, এটা কিন্তু একটা হেভিলি গার্ডেড এরিয়া। কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের যে নেবারিং কান্ট্রি আছে চায়না, তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট এই রিজনটা মানে সাক্ষী আছে 1962 সালের ইন্ডো-সাইনো ওয়ার, মানে ইন্ডো চায়না ওয়ার, যেটা ইন্ডো-সিনো ওয়ার বলা হয় আর কি। যখন যুদ্ধটা হয়েছিল তখন কিন্তু আমাদের সেনাবাহিনী খুবই কম ছিল, ওই 17 থেকে 20 জন ছিল। আর ওদের সেনারা প্রথমে আক্রমণ শুরু করে। এখান থেকে যারা ছিল তারা বুঝতে পারে যে আক্রমণ করছে। আর এই এখানকার যে সুবিধা ছিল যোগেন্দ্র সাহ, তো উনিও বুঝতে পেরেছিলেন যে ওরা ছেড়ে দেওয়ার পাত্র নয়, কারণ উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাক্ষী ছিলেন। উনি পুরো মানে শুধুমাত্র 22টা সোলজার মিলে প্রায় 100টার উপরে চাইনিজ আর্মি মেরে ফেলেছিল। আর ব্যাপারটা হচ্ছে তখন এরকম রাস্তা ছিল না, মোটরেবল রাস্তা ছিল না, তখন রাস্তা যেত না। তো ইনারা যখন বোম ডিলাতে খবর দেয় যে এরকম আমাদের এখানে চায়না অ্যাগ্রেশন হয়েছে, আপনারা সৈন্য পাঠান, ওখান থেকে বলে যে এখন তো সম্ভব না, কারণ এখানে না রাস্তা আছে না পুরো পাহাড়ি রাস্তা, তখন পুরো বরফ জমা ছিল, পুরো বরফ জমা ছিল। বরফ যখন থাকে তখন এই সময় তখন আর কি সৈন্যরা থাকতো না, ওই জিনিসটারই সুযোগ নিয়ে চাইনিজরা ওই টাইমে আর কি ঢুকে গেছিল ইন্ডিয়ার এখানে। এইগুলো আমরা জানতে পারলাম, আমরা হেঁটে হেঁটে বর্ডার অব্দি গেলাম, ওখানে আমাদের একজন ব্রিফিং করে জানালো। তো যোগেন্দ্র সাহেব যখন জানতে পারলেন যেখানে সৈন্য আসার কোনো রকম সম্ভাবনা নেই, তো তখন উনি ডিসিশন নিলেন যে আমাদের যতক্ষণ গুলি রয়েছে তখন আমরা গুলি বারুদ ছুটতে থাকবো, এরপরে আমরা চাকু নিয়ে যুদ্ধ করতে শুরু করতে পারে যখন আসে। তো এরপরে উনি ওই চাকু দিয়ে যুদ্ধ করতে, কিন্তু একা ওই শুধুমাত্র ওই হাতে কত আর সৈন্য মারা যায় আর কি। সবাই মারা গেছিল তখন, অলরেডি উনি একা বেঁচেছিলেন 8খানা বুলেট নিয়ে। চাইনিজরা অলরেডি তখন ক্যাপচার করে নিয়েছে, একটা পাথরের মতো ওনাকে বেঁধে রেখেছিল যে তুমি আমাকে বলো যে ইন্ডিয়ান আর্মিরা কোথায় কোথায় রয়েছে, তাদেরকে সব মারবে আর কি। উনি আর কি কোনো ইনফরমেশন একটা কথাও খোলেনি, সেটাই ওনার অপরাধ, পুরো ইনফরমেশন দিতে যে জীবিত থাকতেই ওনার চোখ খুলে নাক খুন মানে সবকিছু সব যত হাড়ি আছে সব ভেঙে ফেলেছে, তারপরে মাথাটা কেটে বেজিংয়ে নিয়ে গেছে, মানে মাথা এখনো পাওয়া যায়নি আর কি। খুবই কষ্টকর, শুনে খুব খারাপ লাগলো আর কি। তখন ওই জওহরলাল নেহরু ইউএনএতে যায় যে এরকম শান্তি একটা চুক্তি করেন যে সিজফায়ার করা হোক, বা সিজফায়ার হয়, তারপর থেকে এখন মোটামুটি চাইনিজ আর্মি পিছিয়ে যায়, রিট্রিট করে। তো এখন ওই শান্তি চুক্তি হয়। তবে মাঝে মধ্যে আমাদের যেমন 26 জানুয়ারি 1950-এ এখানে একটা এই যে ঘর দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে ওই ইন্ডিয়ার আর ওদের মধ্যে সেনাবাহিনীর কথাবার্তা আদান প্রদান হয়। আর ওদেরও ওই প্রান্তে আছে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ঘর রয়েছে, ওই প্রান্তে ওদের ওখানে আমাদের দেশ থেকে যে সেনাবাহিনী যায় ওদের দেশের সঙ্গে মিটিং করা হয় আর কি। তো লাস্টে যে সুবেদার যোগেন্দ্র সিং ছিলেন ওনাকে পরমবীর চক্র দেওয়া হয়, আর সামনে একটা ওনার স্মারক হিসাবে একটা মন্দির মতো তৈরি করা রয়েছে, মারা ফেলা হয়েছে। এখান থেকে 3 কিলোমিটার নিচে আমরা আসার সময় দেখি। আর এখান থেকে তিব্বতের বর্ডার, যেটা চায়না বর্ডার বলা হচ্ছে, ওই 2 মানে 1-1.5 কিলোমিটার আমরা হেঁটে গেছিলাম ওখানে। তো ওখানে রেস্ট্রিকশন আছে, ছবি তোলা অ্যালাউড নয়। এরপর সময় যদি নিমেষেই 2.5 ঘন্টা এগিয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। ফোনের ইনবক্স চেক করে দেখবেন চাইনিজ সেলুলার কোম্পানি থেকে ওয়েলকাম মেসেজ পাঠিয়েছে। স্নোফল স্নোফল স্নোফল, পুরো স্নো, চারিদিকে স্নো। স্নোফল। Last but not the least, we also saw a snowfall over here. এই যে পুরো স্নো, এই যে পুরো স্নোফল, পুরো চুলে টুলে লেগে গেছে। দারুণ লাগে, দারুণ, দুর্দান্ত। এই কথা ভুলান না।
এরপর আমরা গাড়ি নিয়ে যাই সাংস্টার লেকে। কয়লা সিনেমার তানহাই 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 গানে মাধুরী দীক্ষিতকে মূলত দুটি লোকেশনে নাচতে দেখা যায়, একটি জাং বা নুরারাং ওয়াটারফলসে এবং অপরটি সাংস্টার লেকে। গান জনপ্রিয় হওয়ার পর নায়িকার নামে এই লেকও নতুন নাম পায়, মাধুরী লেক। বুমলা পাস থেকে মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এসেছি মাধুরী লেকে, যেটা ভালো নাম হচ্ছে সাংস্টার লেক। পরবর্তীকালে মাধুরী দীক্ষিত নাচ করেছিল বলে এর নাম হচ্ছে মাধুরী লেক। আমরা এখন খাবো, এটা রেডিস হয়েছে একটা ম্যাগি 60 টাকা করে পার প্লেট। তো ম্যাগি খেয়ে মোটামুটি ব্রেকফাস্ট হবে এখন। সত্যি বলতে আমাদের এই অরুণাচল ট্রিপ একদম প্ল্যানিংই ছিল না। আমরা নর্থ ইস্টে একটা স্টেটে যাবো ভেবেছিলাম, কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি খুঁজে বার করলাম সুদেশনার, বেশ ভালো লাগছে। আর আমার তো খুবই ভালো লাগছে, পাহাড় মানে আমার কাছে খুব ভালোবাসার জায়গা। আর একটা ব্যাপার, মানে সুদেশনার রাগ করে অনেক সময় আমার প্রতি, কারণ আমি খুব না এই শ্যুট করি, মানে মোবাইলে না আমি এই মেমোরিগুলোকে না মানে পুরো নিয়ে যেতে চাই, এরকম মনে হয়। তো মানে বারংবার আমি যত দেখি না তত মানে আরও দেখার আরও মানে আকাঙ্ক্ষা বেড়ে যায়। মানে অনেক সময় মনে হয় যে বাড়ি থেকে কোনো একটা কাজ করছি, হয়তো মনটা খারাপ, একটু ভিডিওগুলো খুলে দেখলাম এই জন্য। আমার খুবই ভালো লাগে পাহাড়, আর বিশেষ করে যেমন বরফ ঢাকা পাহাড়, মানে তার জায়গাটা আমার কাছে একটা অন্য জায়গায় আর কি। সুদেশনার পাহাড় ও আসলে হোস্টেলে থেকেছে কিছুদিন, ও পাহাড়ের ওই স্ট্রাগলটা জানে, ওই জন্য ওর কাছে আরও যারা আসছে তারা বলছে কি কষ্ট না এখানে লোকের, কি কষ্ট না এখানে লোকের। তো একদিকে ভালো লাগছে কি হ্যাঁ আসো আর দেখো যে অ্যাকচুয়ালি পাহাড়ের লোকের খুব কষ্ট, আর তুমি অনেক ভালো আসো প্লেনসে, তো লাকি ফিল করো আর স্টে গ্রাউন্ডেড। এইটা যদি শিখতে হয় তাহলে পাহাড়ে আসো, আর আদারওয়াইজ আমি তো বহুত কষ্ট করেছি ভাই পাহাড়ে একদম। আমরা দেখছিলাম এখানে একদম ভালো লাগে না। এই তাওয়াং এর থেকে এই যে আমরা বুমলা পাসে গেলাম, এখানে যে মহিলারা না রাস্তা ঠিক করছে এখনো, মানে পুরো কষ্ট। মানে এগুলো দেখে আমাদের খারাপ লাগে, এত ঠান্ডার মধ্যে আমরা জমে যাচ্ছি আর কি। বাচ্চাগুলো হচ্ছে না গাল ফাল ফেটে গেছে একদমই। গরিব মানুষ অত ক্রিম লাগিয়ে বসে থাকে না। সেটাই। আর ক্রিম বসে থাকলে তো হবে না, ওদের কাজই করতে হবে। আর এখানে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আপনারাও আসুন আর অরুণাচলের সৌন্দর্য উপভোগ করুন। আর অরুণাচল সত্যিকারের টুরিস্ট সেন্সে ভেরি অফবিট, একদম অফবিট। সিকিমে যেরকম মানে এত লোক ভরে থাকে, এখানে কিন্তু ওরকম টুরিস্ট নেই। উল্টে আমি তাওয়াংয়ে এসে শুনছি কি খুব টুরিস্ট এসেছে। তবে এবার সত্যি খুব টুরিস্ট এসেছে, মানে হোটেলে পাওয়া যাচ্ছে না, হোটেল পাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে একজন এসেছে, তিনি হোটেল করে আসেনি, তো অনেক খুঁজে তারপর হোটেল পাচ্ছে। মানে এইবারে আমরা যে আমাদের যে হোটেল এয়ার আছে তাকেও জিজ্ঞেস করলাম, সে বলছে হ্যাঁ এইবারে টুরিস্টটা বেশি এসেছে আর কি অন্যবার তুলনায়। টুরিস্ট আসার পরেও আমি বলছি কি ফাঁকা, অত ভিড় না, হ্যাঁ কিছুই নেই। এই লেক ছুঁয়ে রয়েছে পাহাড়কে। 1950 সালের ভূমিকম্পের ভুলে এখানে একটি ন্যাচারাল ড্যাম সৃষ্টি হয়। কাঠের ব্রিজের উপর দিয়ে কিছুক্ষণ হেঁটে যখন প্রথমবারের জন্য এর রূপ উপভোগ করা হয়, মনে হয় পুরো মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নেই। প্রকৃতিপ্রেমীদের কাছে এ যেন স্বর্গ। ক্রিসমাস ট্রি, এই যে হচ্ছে কুরাস। তুমি গান করে দাও একটা, ও একটা গান জানে, সেটা আমাকে শিখিয়েছে। আমি ভুলভাল গান করে দিয়ে সঠিকটা করবে, ঠিক আছে? ও যখন ইয়েতে থাকতো, কালিম্পংয়ে থাকতো, গানটা হচ্ছে গোরাসা কো খেদ মনি সমঝানা কো ছায়া। এবার তুমি ঠিকঠাক করে করো, আমি যেগুলো জানি। হ্যাঁ, গোরাসা কো খেদ মনি সমঝানা কো ছায়া চাহা গো কিনা লাগছা মালাই তিমরে মায়া। কার গান আর কি গানটা বলো দাও? সাবিন রাই। কিসের গান এটা? নেপালি গান তো। নেপালি গান, মানে গুরাস গাছের নিচে বসে আমার কেন তোমার কথাই মনে আসে। ঠিক আছে, যেখানেই যাই আমার শিখে তোমার কথা মনে আসে। আর এখানে তো ফ্লোরা আর ফোনা কত ইউনিক। ওখানে আমি দেখছিলাম কি এরকম গাছটা, এই গাছটার মধ্যে কি সুন্দর ফুল হয়েছে, বাট ছুতে ভয় লাগছে যদি টক্সিক হয়ে যায় কিছু একটা। হ্যাঁ, বাট এখানে ফুল দেখছি রে, এত রাস্তা এসেছি পুরো ফুল হয়েছিল আর কি।
তাওয়াং আর ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম মানুষ মানে মোর দ্যান 90% হচ্ছে মোনপা কমিউনিটির লোকজন। আর তাদের কাছে না এই যে লেকগুলো আছে এখানে খুব এই পবিত্র। রিজনে খুবই পবিত্র। আমরা সবাই জানি না গুরুদোংমাল লেক, ওগুলো অনেকে ভাবে যে এই জল খেলে মনে তাদের করা অনেক হয়। সুস্থ হয়ে যাবেন তারা, অসুস্থ হ্যাঁ, থাকলে আর কি। তো এখানে সেজন্য হাঁটা বা সুইমিং করা বা ফিশিং করা অ্যালাউ নয়, এগুলো বুদ্ধিস্ট মত হিসাবে খুব হোলি। এই লেকের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এই লেকের মধ্যে বেশ গাছ রয়েছে। আমরা এর আগে গেছিলাম হচ্ছে কাজাকিস্তান ক্যান্ডি লেকে, ওখানে এরকম গাছ দেখেছিলাম, বাট এটা ইউনিক একটা মানে সৌন্দর্য লাগছে, তৈরি হ্যাঁ। সৃষ্টি করেছে আর কি এখানে। মানে গাছের রিমেন্স গুলো রয়েছে, গাছগুলো মরে গেছে বাট এই কাণ্ডগুলো রয়েছে এখনো লম্বা লম্বা হয়ে লেকের মধ্যে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, এবার পপুলার কালচারে বললে যে এই লেকটার নাম তো সাংস্টার লেক, আমরা আগেই বলেছি, কিন্তু মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান এনে কয়লা মুভির একটা গানের শুটিং করেছিল, তারপর থেকে ওই মাধুরী দীক্ষিতের নাম অনুসারে এই লেকের নাম হয়ে গেছে মাধুরী লেক। আমি ইনিশিয়ালি ভাবছিলাম মাধুরী দীক্ষিতকে কেন ভাই এখানে টেন্টারে নিয়ে এসেছে একটা গান করানোর জন্য, বাট লেকটা দেখে বুঝতে পেরেছি আরে কেন নিয়ে এসেছে, এটা খুব একদম তাই। ইউনিক আর খুব সুন্দর। এবার আমার মনে আবার অন্য কোশ্চেন এসছে, আমার মনে প্রশ্ন এসছে যে মাধুরী দীক্ষিতকে যেখানে নিয়ে এসছে সেটা কিভাবে নিয়ে এলো, মানে আমরা যেভাবে এলাম এত কষ্ট করে, তখন তো রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল, তো কি হেলিপ্যাডে করে হেলিকপ্টারে করে নিয়ে এসছে না কি করে নিয়ে এসছে, মানে এটাকে জানতে আমার আগ্রহ লাগছে। যদি কেউ আপনি জানে থাকেন আপনারা কেউ, তাহলে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। আমরা হচ্ছে একটা গ্রুপ যারা অরুণাচল প্রদেশ ট্যুর করছি, আমরা সবাই অন্যান্য জায়গা থেকে এসেছি, তো একটা পরিবার হয়ে গেছে এখন। কে কোত্থেকে এসছে আমরা জানবো এখন, আপনি বলুন। ত্রিপুরা আগরতলা থেকে এসেছি। নাম কি আপনার? শান্তি চক্র। বলো। সৌরভ, আমি এসেছি আগরতলা থেকে, ত্রিপুরা। এই যে আমি আগরতলা ত্রিপুরা থেকে, আমার নাম সুরমা চক্রবর্তী। বলো হয়। আমি আগরতলা ত্রিপুরা থেকে, নাম সত্যম। আমি আগরতলা ত্রিপুরা থেকে, এনেছে আমাদের লিডার, টিম লিডার। আমার বাড়ি, আমার নাম হচ্ছে রুবা মুখোপাধ্যায়। নাম ভুলে গেছে উনি। রুবা মুখোপাধ্যায়, আর বাড়ি হচ্ছে ভাই আগরতলা। বাবা, আরে বলুন। আমি আগরতলা থেকে এসেছি, আমার নাম সুরেন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, আমি আমার মিসেসকে নিয়ে এসেছি। মিসেসের বয়স 16 বছর। বলো। আমি সত্যব্রত মুখোপাধ্যায়, আমি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা থেকে এসেছি। তুমি বলো, তোমার নাম কি? আমাকে সবাই চেনে। আমার নাম প্রণব পুদ্দার, আমি আগরতলা ত্রিপুরা থেকে এসেছিলাম। আমার নাম মৌসুমী হাজরা, আমি বর্ধমান থেকে আসছি। আমার নাম কৌশিক সানা, আমি শস্যগোলা বর্ধমান থেকে এসেছি।